আমি আমার পূর্বের দুইটা ভিডিওতে দুইটা ট্র্যাপ সম্পর্কে বলেছিলাম, যে দুইটা ট্র্যাপের মাধ্যমে আমি দেখিয়েছিলাম যে কিভাবে ধনীরা আমাদের এই দুইটা ট্র্যাপে ফেলে শত শত কোটি টাকা কামাচ্ছে আর আমরা দিন দিন গরিব হচ্ছি। তারা শত বছর ধরে খুব চালাকির সাথে গোপনে গরিবদের সম্পদ লুটে নিচ্ছে, আমরা সাধারণ মানুষরা সেটা বুঝতেই পারছি না। আপনারা অনেকেই হয়তোবা এটা চিন্তা করেছেন যে কেন গরিবরা সারা জীবন গরিব থেকে যায় আর ধনীরা আরো ধনী হয়। এর মূল কারণ হচ্ছে আমার আর আপনার কষ্টের উপার্জন করা অর্থ কৌশলে ব্যাংকিং সিস্টেমের মাধ্যমে চুরি করে নিয়ে যাচ্ছে। তাই গরিব যত টাকায় আয় করে না কেন তারা কখনোই ধনী হতে পারে না। আর এই চুরি করার বিষয়টা সারা পৃথিবীতে মাকড়সার জালের মতো ছড়িয়ে আছে। আজকের এই ভিডিওতে এমন একটা চক্রান্ত বা ফাঁদ নিয়ে আলোচনা করব যা ওই দুইটা ট্র্যাপের থেকেও অনেক মারাত্মক। এই ভিডিওটি দেখার পর আমি নিশ্চিত আপনি 24 ঘন্টা এটা নিয়ে ভাববেন আর সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করবেন যেন তিনি আমাদের এটা থেকে রক্ষা করেন। যাই হোক, মূল টপিকে যাওয়ার আগে আপনাদের 3টা প্রশ্ন করে নিই। প্রথম প্রশ্নটি হচ্ছে, আপনি সারা দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কার জন্য কাজ করেন? দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে, আমাদের জীবনে সবচেয়ে মূল্যবান জিনিস কোনটি? আর তৃতীয় প্রশ্নটি হচ্ছে, আমাদের বাহ্যিক দিক থেকে নিয়ন্ত্রণ করছে কে? এখন প্রথম প্রশ্নের উত্তরে অনেকেই বলবেন আমরা আমাদের বসের জন্য কাজ করি বা যার আন্ডারে চাকরি করি তার জন্য কাজ করি। কিন্তু না, আমি আর আপনি সবাই সারাদিন কাজ করি টাকার জন্য। টাকা যেখানে আছে আমরা সেখানেই যাই। এই যে আমরা সবাই 24 থেকে 25টা বছর পড়াশোনা করি, এর মূল উদ্দেশ্য কি থাকে? এর উদ্দেশ্য হচ্ছে ভালোভাবে পড়াশোনা করলে ভালো চাকরি পাবো, আর ভালো চাকরি মানেই ভালো টাকা বেতন। সবার উদ্দেশ্য থাকে বেশি টাকা আয় করা, মানে আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত টাকার জন্য কাজ করছেন। দ্বিতীয় প্রশ্নের উত্তরটি হচ্ছে, আমাদের জীবনে সবচেয়ে মূল্যবান জিনিস হচ্ছে সময়। অনেকেই হয়তোবা আমার সাথে একমত নাও হতে পারেন, কিন্তু যদি একটু গভীরভাবে চিন্তা করে দেখেন তাহলে বিষয়টা বুঝতে পারবেন যে আমাদের জীবনে সবচেয়ে মূল্যবান জিনিসটাই হচ্ছে সময়। আমরা সবাই এই সময়টাকেই বিক্রি করে টাকা উপার্জন করছি। আমরা যেখানেই চাকরি করি না কেন সেখানে আমাদের সময় অনুযায়ী বেতন দেওয়া হয়। সকাল 6টা থেকে সন্ধ্যা 7টা অথবা যে টাইমেই কাজ করি না কেন সেখানে সময়টার উপর নির্ভর করেই আমরা বেতন পাই। এই পৃথিবীর সমস্ত খেলাটাই হচ্ছে সময়ের। আমরা কোনো একটা বিপদে পড়েছি, চিন্তা করি সময় হলে ঠিক হয়ে যাবে। আজ টাকা নেই, সময় আসুক, একদিন আমারও টাকা হবে। আমরা সবকিছুকেই সময়ের উপরে ছেড়ে দেই, মানে আমাদের সমস্ত সমস্যার সমাধান সময় ঠিক করে দেয়। আর এই সময় শেষ হয়ে গেলেই পুরো খেলাটাই শেষ। কিন্তু আমাদের সেই মূল্যবান সময়কে ধনীরা এক মূল্যহীন বস্তু দিয়ে কিনে নিচ্ছে। এতে তারা হচ্ছে শত শত কোটি টাকার মালিক আর আমরা হচ্ছি দিনে দিন গরিব। সেটা কিভাবে বলছি, তার আগে তৃতীয় প্রশ্নের উত্তরটা দিয়ে নিই। তৃতীয় প্রশ্নের উত্তরটা হচ্ছে, বাহ্যিক দিক থেকে আমাদের নিয়ন্ত্রণ করছে টাকা। সেটা কিভাবে? একবার চিন্তা করে দেখুন, আমি আর আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কিসের জন্য ছুটি? শুধুমাত্র টাকার জন্য। টাকা যেদিকে আছে আমরা সেদিকেই যাই। কেউ যদি আপনাকে বলে যে এখানে সারাদিন বসে থাকবেন, তার বিনিময়ে আমি তোমাকে 20,000 টাকা দিব, তাহলে সম্ভাবনা আছে আমাদের মধ্যে অধিকাংশ মানুষ তাদের খাওয়া দাওয়া কাজ সবকিছু ফেলে 20,000 টাকার জন্য সারাদিন বসে থাকবে। আমরা যারা চাকরি করি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, তারা কিসের জন্য চাকরি করে? শুধুমাত্র টাকার জন্য। যদি কোনো কারণে অফিসে বেতন দেওয়া বন্ধ করে দেয় তাহলে নিশ্চয়ই আপনি চাকরি ছেড়ে দিবেন এবং অন্য কোনো কাজ খুঁজবেন। অথবা যদি বলা হয় যে সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত যারা চাকরি করবে তাদেরকে 15,000 টাকা স্যালারি দেওয়া হবে, আর যারা বিকাল 6টা থেকে রাত 3টা পর্যন্ত চাকরি করবে তাদেরকে 30,000 টাকা স্যালারি দেওয়া হবে, তাহলে নিশ্চয়ই আপনি 30,000 টাকা স্যালারির চাকরিটাই করতে চাইবেন। মানে টাকা যেভাবে চাচ্ছে আপনি সেভাবেই চলছেন। কিন্তু আমি আর আপনি যে টাকাকে এত মূল্যবান ভাবছি, সেই টাকাকে আসলে এত মূল্য আছে? যে টাকা দিয়ে পৃথিবীর যে কোনো জিনিস কেনা যায়, মানুষ সারা দিন যে টাকার পেছনে ছুটে, সেই টাকাকে যদি মাছ বরাবর সামান্য একটু ছিঁড়ে দেওয়া হয় তাহলে এটা দিয়ে সারা পৃথিবী তো দূরের কথা, সামান্য এক মুঠো বালুও কেনা যাবে না। কিন্তু এটা তো পৃথিবীর সবথেকে মূল্যবান ও শক্তিশালী অস্ত্র ছিল। সামান্য একটু ছেঁড়ার ফলে এর মূল্য হারিয়ে গেছে। বিষয়টা কতটা অদ্ভুত না? আসলে শুভঙ্করের ফাঁকিটা এখানেই লুকিয়ে আছে। আমাদের বোকা বানিয়ে রাখা হচ্ছে বছরের পর বছর ধরে। যে বস্তুটা সামান্য একটু ছেঁড়ার ফলে তার মূল্য হারিয়ে ফেলে, আমরা সেই জিনিসটাকেই কত বেশি মূল্য দিয়ে রেখেছি। আসলে টাকার কোনো মূল্য নেই, এর ভেতরে মূল্য ঢুকিয়ে দেওয়া হয়েছে শত বছরের এক চক্রান্তের মাধ্যমে। একটি জাতি গোপনে এই চক্রান্তটা করে যাচ্ছে 1000 বছর ধরে। এই জাতিটির কথা স্মরণ রাখবেন, সামনে অনেক গোপন তথ্য ফাঁস হবে।
তারা আমাদের এই চক্রের মধ্যে ফেলে শ্রম, মেধা আর সময়, যা আমাদের মহামূল্যবান সম্পদ, তা কিনে নিচ্ছে এক মূল্যহীন কাগজের টাকা দিয়ে। বিষয়টা একটা সহজ উদাহরণের মাধ্যমে বোঝাই। ধরুন আপনি আর আপনার বন্ধু ভারতের দার্জিলিংয়ে ভ্রমণ করার সিদ্ধান্ত নিলেন এবং দুই বন্ধু মিলে দুইটা বিমানের টিকিট কাটলেন। আর ভ্রমণের খরচ এবং থাকা খাওয়ার জন্য আপনি নিলেন ভারতের 2 লাখ রুপি আর আপনার বন্ধু নিল 2 ভরি স্বর্ণ। দুজনেই প্লেনে উঠলেন, কিন্তু প্লেনটি খারাপ আবহাওয়ার কারণে রাস্তা ভুলে দুবাই চলে আসলো। এখন আপনি যে 2 লাখ রুপি নিয়ে এসেছেন, সেই রুপি দিয়ে কোনো কিছু কিনতে পারছেন না, কারণ দুবাইয়ে রুপি চলে না, চলে হচ্ছে দিরহাম। কিন্তু অপরদিকে আপনার বন্ধু দুবাইয়ের স্বর্ণের দোকানে 2 ভরি স্বর্ণ বিক্রি করে যে রিয়াল পেয়েছিল, সেই রিয়াল দিয়ে সে কেনাকাটা করে দেশে ফিরে এসেছে। শুধু দুবাই নয়, পৃথিবীর যে কোনো দেশে যান, এক দেশের টাকা অন্য দেশে চলে না, কিন্তু স্বর্ণ পৃথিবীর সব জায়গায় চলে। আবার কোনো কারণে স্বর্ণ সামান্য ভেঙে গেলে অথবা এটাকে গলিয়ে ফেললেও এর মূল্য চলে যায় না, যেমন কাগজের টাকা ছিঁড়ে গেলে এর মূল্য হারিয়ে ফেলে। তো আপনার মতে পৃথিবীর টাকা হওয়া উচিত ছিল কোনটি, স্বর্ণ নাকি কাগজ? এখন অনেকেই বলবেন স্বর্ণ অনেক ভারী, আর পৃথিবীতে এত স্বর্ণ কোথায় কোটি কোটি টাকা বানানোর জন্য? এই প্রশ্নেরও উত্তর পাবেন, একটু ওয়েট করেন। বলুন তো দেখি, পৃথিবীর সবচাইতে ক্ষমতাশালী মুদ্রা কোনটি, মানে কোনটির মাধ্যমে সারা পৃথিবীর সব টাকাকে নিয়ন্ত্রণ করা হয়? সঠিক বলেছেন, সেটা হচ্ছে ডলার। ডলার হচ্ছে পৃথিবীর সবচাইতে ক্ষমতাশালী এবং পাওয়ারফুল মুদ্রা। আপনার কাছে যদি ডলার থাকে, তাহলে পৃথিবীর যে দেশে যান না কেন, সেই দেশেই ডলার ব্যবহার করে যে কোনো পণ্য কিনতে পারবেন। এটা স্বর্ণের মতো কাজ করে, ওই উদাহরণটার মতো। এখন আগামীকাল যদি পৃথিবীর ডলারের দাম বেড়ে যায়, তাহলে আমাদের দেশের মুদ্রার মান কমে যাবে এবং জিনিসপত্রের দাম বেড়ে যাবে। বিষয়টা বোঝার জন্য ছোট একটা উদাহরণ দিচ্ছি। ধরুন আজকে $1 দাম আছে 110 টাকা। এখন বাংলাদেশের একজন ব্যবসায়ী ভারত থেকে 55,000 টাকা বা $500 দিয়ে 550 কেজি পেঁয়াজ আনলো। কিন্তু যদি কোনো কারণে আগামীকাল $1 সমান 120 টাকা হয়ে যায়, তাহলে সেই ব্যবসায়ীকে 550 কেজি পেঁয়াজ আনতে খরচ করতে হবে 66,000 টাকা। মানে একদিনের ব্যবধানে 10,000 টাকা বেশি দিতে হবে। এই যে তিনি 10,000 টাকা বেশি খরচ করেছেন, তার জন্য পেঁয়াজের দাম বেড়ে যাবে এবং এই এক্সট্রা 10,000 টাকাটা জনগণের পকেট থেকে দিতে হবে। এখন আগামী 2 মিনিটের জন্য যদি কল্পনা করেন যে পৃথিবীতে কাগজের কোনো মুদ্রা নেই, সারা পৃথিবীতে এক ধরনের স্বর্ণের মুদ্রা ব্যবহার করা হয়, তাহলে কি হবে? পৃথিবীর কোনো একটা অঞ্চলে স্বর্ণের দাম বৃদ্ধি পেলে বাকি সবগুলো অঞ্চলে বা দেশে স্বর্ণের দাম বেড়ে যাবে। এর মানে হচ্ছে পৃথিবীর সব দেশেই স্বর্ণের দাম একরকম থাকবে। এতে কি হবে? যদি স্বর্ণের দাম বেড়ে যায়, তাহলে জিনিসপত্রের দাম কমে যাবে। মানে এই যে প্রত্যেক দেশে প্রতি বছরে বছরে জিনিসপত্রের দাম বাড়তে থাকে, সেটা আর হবে না। যদিও বাড়ে, তাহলে স্বর্ণের টাকার দামও বাড়বে, কারণ স্বর্ণ যত ইচ্ছা তত ছাপানো যায় না। এতে গরিব ও মধ্যবিত্তরা তাদের সম্পদ ধরে রাখতে পারত, ধনীরা একদিনে হাজার হাজার কোটি টাকা তুলে নিতে পারত না আমাদের কাছ থেকে। আমি একটু আগে বলেছিলাম যে মূল্যহীন বস্তু দিয়ে আমাদের মেধা, সময় আর শ্রম কিনে নেওয়া হচ্ছে। আমরা যাদের আন্ডারে চাকরি করি, তারা যদি আমাদের শ্রমের বিনিময়ে স্বর্ণের টাকা দিত, তাহলে সব স্বর্ণের মান একরকম থাকতো। এতে করে কোনো জিনিসপত্রের দাম বৃদ্ধি পেলে আমাদের সমস্যা হতো না। সেটা কিভাবে? সেটা হচ্ছে, আপনারা হয়তোবা জানেন বর্তমান সময়ে আমরা যে টাকা ব্যবহার করি, সেই টাকার মান প্রতিদিন এবং প্রতি বছরে কমতে থাকে। মানে আজকে 1,000 টাকা দিয়ে আপনি যা কিনতে পারবেন, আগামী 6 মাস পর সেই 1,000 টাকা দিয়ে আপনি তা কিনতে পারবেন না। সেই জিনিস কিনতে আপনাকে 1100 টাকা ব্যয় করতে হবে। মানে প্রতি বছর অথবা 6 মাসে 1,000 টাকা তার 50 থেকে 100 টাকা মূল্য হারাচ্ছে। এখন টাকা আর জিনিসপত্রকে যদি আমি পাশাপাশি রাখি, তাহলে দেখতে পারবেন টাকার দাম দিন দিন কমে যাচ্ছে, জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে। এখানে বিষয়টা হচ্ছে, একটা যদি বাড়ে তাহলে অপরটা কমে যাবে। তো এক্ষেত্রে যদি টাকার মান বাড়ানো যেত, তাহলে জিনিসপত্রের দাম দিন দিন কমে যেত। কিন্তু সেটা সম্ভব নয়, কারণ টাকা হচ্ছে একটা মূল্যহীন বস্তু। আপনি যত পারেন তত টাকা ছাপাতে পারবেন। আর অপরদিকে জিনিসপত্র হচ্ছে মূল্যবান বস্তু, মানে আপনি ইচ্ছা করলেই প্রচুর পরিমাণে জিনিস উৎপাদন করতে পারবেন না। এখানে একটা সীমাবদ্ধতা রয়েছে। তো এই মূল্যবান বস্তুগুলো যদি আমরা মূল্যবান কোনো বস্তু দিয়ে কেনাকাটা করতাম, যেমন স্বর্ণ, তাহলে জিনিসপত্রের মূল্য এভাবে দিন দিন বাড়তো না। আর বাড়লেও কোনো সমস্যা হতো না, কারণ স্বর্ণের দামও দিন দিন বৃদ্ধি পায়। তো এক্ষেত্রে দুইটা বিষয়ের মধ্যে একটা সামঞ্জস্যতা বা ব্যালেন্স কাজ করত। এই জন্য আমি শুরুতেই বলেছিলাম, যদি আমাদের শ্রম, সময় এবং মেধা কোনো মূল্যবান বস্তু
বস্তু দিয়ে কিনে নেওয়া হতো তাহলে আমাদের গরিবের এই অবস্থা হতো না। এখন এই যে আমাদের শ্রমটাকে মূল্যহীন বস্তু দিয়ে কেনার যে প্রক্রিয়াটা, সেটা শত বছরে একটা চক্রান্তের মাধ্যমে করা হয়েছে। কিন্তু আমরা যদি পৃথিবীর পেছনে ইতিহাসের দিকে তাকাই তাহলে দেখতে পাবো যে একটা সময় ছিল যখন মানুষ স্বর্ণের মাধ্যমে কেনা বেচা করত, কিন্তু খুব কৌশলের সাথে একটা জাতি বা গোষ্ঠী পৃথিবীর সমস্ত স্বর্ণকে তাদের কবজায় নিয়ে নিয়েছে আর তার বিনিময়ে ছেড়ে দিয়েছে কাগজের টাকা। তারাই পৃথিবীর সমস্ত টাকাকে নিয়ন্ত্রণ করে। পৃথিবীর যত স্বর্ণ আছে তার 70% স্বর্ণের মালিক হচ্ছে তারা। কোন জিনিসের দাম কমবে, কোন জিনিসের দাম বাড়বে সেটা তারাই নির্ধারণ করে দেয়। আপনার আর আমার কাছে 100 টাকা যতটা মূল্যবান, তাদের কাছে 10,000 কিংবা 20,000 কোটি টাকা এর থেকেও কম মূল্যবান, কারণ পৃথিবীর টাকা তৈরির কারখানা বা মেশিন তাদের হাতে। মনে আছে আমি ভিডিওর শুরুতে একটা জাতির কথা বলেছিলাম, এই জাতি হচ্ছে ওই জাতি যারা পুরো পৃথিবীর টাকাকে নিয়ন্ত্রণ করছে। তারা কারা সেটা জানতে হলে বর্তমান পৃথিবীর দিকে একটু নজর দিতে হবে। আপনারা নিশ্চয়ই এতক্ষণের আলোচনা থেকে বুঝতে পেরেছেন যে সারা পৃথিবীর সমস্ত টাকা পয়সার দাদা হচ্ছে ডলার। ডলার সারা পৃথিবীর টাকা পয়সার সমস্ত কিছুকে নিয়ন্ত্রণ করে। একটি দেশের অর্থনীতি কতটা শক্তিশালী হবে সেটা নির্ভর করে সেই দেশে কতটুকু ডলার মজুদ আছে তার উপর। এখন প্রশ্ন হচ্ছে ওই ডলার কারা নিয়ন্ত্রণ করে? অনেকে বলবেন আমেরিকা ডলার নিয়ন্ত্রণ করে বা আমেরিকার সরকার ডলার নিয়ন্ত্রণ করে, কিন্তু না, রহস্যময় হলেও এটা সত্য না। সত্য হচ্ছে এই ডলার নিয়ন্ত্রণ করে ওই জাতি বা গোষ্ঠী, আর এই জাতির নামই হচ্ছে ইহুদি জাতি। ইহুদি ধর্মের লোকেরা সারা পৃথিবীর ডলার নিয়ন্ত্রণ করছে। আমি জানি অনেকেই আমার কথায় বিশ্বাস করবেন না, সেই জন্য গুগলকে জিজ্ঞাসা করে দেখি গুগল কি বলে। তার আগে বলে নেই, পৃথিবীতে ডলার তৈরি এবং নিয়ন্ত্রণ করা কারখানা বা ব্যাংকের নাম হচ্ছে ফেডারেল রিজার্ভ ব্যাংক। আমেরিকায় 12টি ফেডারেল রিজার্ভ ব্যাংক রয়েছে। এই 12টি ফেডারেল রিজার্ভ ব্যাংক একত্রে সারা বিশ্বে ডলার তৈরি এবং নিয়ন্ত্রণ করে থাকে। আমেরিকান ডলার তৈরির একমাত্র ক্ষমতা আছে ওই 12টি ব্যাংকের। বাংলাদেশ কেন্দ্রীয় ব্যাংকের নাম হচ্ছে বাংলাদেশ ব্যাংক এবং ভারতের কেন্দ্রীয় ব্যাংকের নাম হচ্ছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। এই দুইটা ব্যাংক পুরোপুরিভাবে সরকারের নিয়ন্ত্রণে কাজ করে। মানে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের মালিক বাংলাদেশ সরকার আর ভারতের কেন্দ্রীয় ব্যাংকের মালিক হচ্ছে ভারতের সরকার। কিন্তু যে ডলার সারা পৃথিবীর অর্থব্যবস্থাকে নিয়ন্ত্রণ করে সেই ফেডারেল রিজার্ভ ব্যাংকই হচ্ছে বেসরকারি ব্যাংক। মানে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকের মালিক সেই দেশের সরকার না, এর মালিক হচ্ছে ওই দেশের কোটিপতি ইহুদি ব্যবসায়ী। একবার চিন্তা করে দেখুন, সামান্য কিছু সংখ্যক মানুষ সারা পৃথিবীর অর্থব্যবস্থাকে নিয়ন্ত্রণ করছে। এখন এই ফেডারেল রিজার্ভ ব্যাংকগুলোর একজন চেয়ারম্যান থাকে, যার কথায় মূলত ফেডারেল রিজার্ভ ব্যাংকগুলো নিয়ন্ত্রিত হয়। আপনি যদি গুগলে যান এবং গুগলে গিয়ে লিখেন চেয়ার অফ দ্য ফেডারেল রিজার্ভ ব্যাংক, তাহলে দেখতে পাবেন শুরু থেকে এখন পর্যন্ত 16 জন ব্যক্তি ফেডারেল রিজার্ভ ব্যাংকের চেয়ারম্যান হয়েছেন। আর আপনি যদি তাদের হিস্ট্রি গেটে দেখেন তাহলে দেখবেন তাদের মধ্যে মোটামুটিভাবে সবাই ইহুদি বা জিউস পরিবারের সন্তান। তাদের নাম দিয়ে গুগলে সার্চ করলেই পেয়ে যাবেন তারা কোন ধর্মের মানুষ ছিলেন। এখন একবার চিন্তা করে দেখুন, আমেরিকার অধিকাংশই মানুষ হচ্ছে খ্রিস্টান, কিন্তু তাদের দেশের ব্যাংক ব্যবস্থা বা যেটা দিয়ে সারা পৃথিবীকে নিয়ন্ত্রণ করা হচ্ছে সেই ডলার ব্যবস্থায় দখল করে আছে ইহুদি গোষ্ঠী। আমার পূর্বের একটা ভিডিওর থাম্বনেল দেখে অনেকে আমাকে বলেছিলেন যে আমি নাকি ইলুমিনাতিকে প্রমোট করছি, এবং অনেকেই আমাকে পরামর্শ দিয়েছেন যে আমি ভিডিওর থাম্বনেলটা ডিলিট করে দিয়ে অন্য একটা থাম্বনেল দেওয়ার জন্য। তাদের বলতে চাই যে ভাই, আপনি যা জানেন তার থেকেও 1000 গুণ বেশি চক্রান্ত এবং খেলা চলছে এই পৃথিবীতে, তার বিন্দু মাত্র আইডিয়া আপনার নেই। আসলে এখানে আপনাদের কোনো দোষ নেই। আমি আমার গত ভিডিওতে ইহুদিদের সম্পর্কে কোনো কিছু বলি নাই, শুধুমাত্র ব্যাংকিং সিস্টেম কিভাবে তৈরি হয়েছে সেটা সম্পর্কে বলেছিলাম। আপনারা তো আমার গত ভিডিওটা দেখে বুঝতে পেরেছেন যে ব্যাংকিং সিস্টেম কিভাবে আমাদের দিনে দিন গরিব বানাচ্ছে আর ধনীরা আরো ধনী হচ্ছে। কিন্তু আপনারা কি এটা জানেন যে পৃথিবীর প্রথম ব্যাংক কারা তৈরি করেছিল? আপনি যদি গুগলে গিয়ে সার্চ করেন যে ব্যাংকের ইতিহাস, তাহলে দেখবেন গুগল খুব সুন্দরভাবে বলে দিবে যে ইহুদি ব্যবসায়ী গোষ্ঠীরা ইউরোপে সর্বপ্রথম ব্যাংক প্রতিষ্ঠা করে এবং সারা বিশ্বে তা ছড়িয়ে দেয়। আর এই ব্যাংকিং সিস্টেমেই আমাদের গরিব জনগণের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। তারা দিন দিন আমাদের কাছ থেকে শত কোটি টাকা কেড়ে নিচ্ছে আর আমরা শুধু গাদার মতো সারা দিন পরিশ্রম করে যাচ্ছি। আপনি যদি গুগলকে সার্চ করেন যে ইহুদিরা কোন জিনিসটা করতে ভালোবাসে না, তাহলে গুগল খুব স্পষ্টভাবে আপনাকে বলে দিবে যে ইহুদিরা পরিশ্রম করতে ভালোবাসে না। তারা কখনোই শারীরিক পরিশ্রম করতে চায় না, চায় সুদের কারবারের মাধ্যমে তাদের ব্যবসাকে সারা পৃথিবীতে ছড়িয়ে দিতে, এবং তারা সেটাই করছে। তারা আমাদের দিয়ে পরিশ্রম করিয়ে তাদের কাজটা করিয়ে নিচ্ছে, কিন্তু তার বিনিময়ে আমাদের দিচ্ছে মূল্যহীন কাগজের টাকা। এছাড়াও বর্তমানে যে তারা অনলাইনে ব্যাংকিং সিস্টেম চালু করেছে, সেই ব্যাংকিং সিস্টেম আরো বেশি পরিমাণের গরিবদের উপর জুলুম করবে। এমন পরিমাণে জুলুম করবে যে তখন গরিবদের বেঁচে থাকাটা অনেক কষ্টকর হয়ে যাবে। এই বিষয়টা এবং ইহুদিরা
কিভাবে সারা পৃথিবীর স্বর্ণকে নিজেদের কাছে নিয়ে নিয়েছে এবং আমেরিকায় কিভাবে তারা তাদের আধিপত্য বিস্তার করে সারা পৃথিবী নিয়ন্ত্রণ করছে, সেই বিষয়টা এই ভিডিওর দ্বিতীয় পার্টে আলোচনা করব। এছাড়াও পৃথিবীতে আরেকটা গোপন রহস্য আছে যে ইন্টারনেট, ফেসবুক এবং ইনস্টাগ্রামের মাধ্যমে কিভাবে ইহুদিরা আমাদের মস্তিষ্ককে নিয়ন্ত্রণ করছে, সেই বিষয়টা নিয়েও আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করব। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর আমাদের সাথেই থাকুন।